এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। এক বছর হতে চলল আওয়ামী লীগ সরকার পতনের পথ তৈরি করা জুলাই অভ্যুত্থান। কিভাবে তৈরি হয়েছিল প্রেক্ষাপট? কোটা সংস্কার আন্দোলনের হতাহতদের জন্য কোটার প্রবর্তন কি বার্তা দেয়? কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগ নিয়ে তোলপাড়, কি বলছেন ভুক্তভোগী নারী? এইসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং, সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইদ ফেরদৌস। তার কথা তো শুনবই, একই সাথে আপনারাও মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত রূপ নেয় গণ অভ্যুত্থানে, যার ধারাবাহিকতায় পতন ঘটে শেখ হাসিনার সরকারের। কোটা সংস্কার আন্দোলনের এক বছর পূর্তিতে এসে আমরা মাসব্যাপী ধারাবাহিক প্রতিবেদনে তুলে ধরব সেই ঘটনাবলী। এর প্রথম পর্বে থাকছে আন্দোলনের শুরুর প্রেক্ষাপট। দেখে নেওয়া যাক অর্চতন লীলার প্রতিবেদন। এই কোটা সিস্টেমের কারণে আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছি না। দেশের সর্বস্তরের যোগ্য প্রার্থীকে চাকরি দিতে হলে এই কোটা সিস্টেম তুলে দিতে হবে। কোটা সংস্কার আন্দোলন 2003, 2008 ও 2013 সালে হলেও বড় আকার ধারণ করে 2018 সালে। বিশেষত 2011 সালের মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য বরাদ্দ কোটার সংস্কার চেয়ে ফেব্রুয়ারি মাসে শুরু হলেও আন্দোলন মার্চ এপ্রিলে এসে সহিংস হয়ে ওঠে। আসল গাত্রদাহ কোথায়? মুক্তিযোদ্ধা কোটা, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, মুক্তিযুদ্ধ, তাদের ছেলে মেয়ে বা বংশ তারা সুযোগ পাবে না। ওই রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে। তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা সংকুচিত করতে হবে। এমন বক্তব্যের পর আন্দোলনের মাত্রা আরো বেড়ে যায়। যখন এরাও চায় না, কেউই চায় না, কারণ স্পিকার তার মধ্যে বলে দিয়েছে যে বলতো কোনো কোটাই থাকবে না। সংসদে কোটা বাতিলের ঘোষণায় সমঝোতা নয়, বরং ক্ষোভের দিকটি ছিল স্পষ্ট। এটা হাইকোর্টে রিট করা হবে, আর হাইকোর্ট, আমি জানি যে আইন বিভাগ আর সরকার তো আলাদা। আইন বিভাগ এটা কখনোই মানবে না। তাতে দেখা যাবে যে সংস্কারও হবে না আর বাতিলও হবে না। এই জন্য আমি চাই না যে বাতিল হোক, আমি চাই সংস্কার হোক। সে সময় প্রজ্ঞাপন জারিতে বিলম্বে আবারও আন্দোলন, আর বিপরীতে দমন, হামলা শুরু হয়। আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কথা আন্দোলন থামিয়ে দিয়েছিলাম, কিন্তু আমাদের রাজাকারের বাচ্চা আমাদেরকে যেখানে পাবে সেখানে মারবে, আমাদের জীবনের হুমকি হয়ে গেছে। আপনারা দেখতেছেন সবার সামনে আমাদেরকে মারতেছে। শেষ পর্যন্ত অক্টোবর মাসে প্রজ্ঞাপন জারি হয়। তবে কোটা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিটের প্রেক্ষিতে 2024-এর 5ই জুন আদালতের রায়ে পুনর্বহাল হয় কোটা। এর পরদিনই আবারও শুরু হয় আন্দোলন। ঈদের বিরতির পর 30শে জুন থেকে আবারও সংগঠিত হতে থাকে শিক্ষার্থীরা। আমাদের এই আন্দোলন কিন্তু চলবে এবং এই ব্লকেট কর্মসূচিটি অব্যাহত থাকবে। আমরা সেই স্বতঃস্ফূর্ত যে আন্দোলন নেতৃত্ব, তাদেরকে সংগঠিত করি, তাদের সাথে নেটওয়ার্কটা তৈরি করি। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক পর্যায়ে আমরা একটা সমন্বয় প্যানেল করি, কারণ আমাদের কাছে মনে হয়েছিল আন্দোলনটা দীর্ঘমেয়াদে যেতে পারে। বিবিসিতে তখন সাক্ষাৎকার ছিল একটা, যে ওই যেদিন কমিটি হয়, যারা সমন্বয়ক আছেন তারাই যে কোনো সময় যে কেউ সামনে আসতে পারেন, কথা বলতে পারেন। তো এখানে কোনো একক নেতৃত্ব নেই আসলে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ ও সমন্বয় করে সংগঠিত হয় আন্দোলনকারীরা। বিক্ষোভ মিছিল, ক্লাস পরীক্ষা বর্জন, ধর্মঘট, বাংলা ব্লকেড, এমন বিভিন্ন ধরনের কর্মসূচি আসতে থাকে। এক ধরনের ন্যাশনাল ইন্টারেস্টের সাথে যুক্ত করার একটা ফ্রেমিং এর দিক থেকে আমরা মনে করি যে ইট ওয়াজ আ রিয়েলি সাকসেসফুল ফ্রেমিং। মানে যে চেঞ্জটা তারা এনেছে, সেই চেঞ্জটা সরাসরি জাতীয় স্বার্থের সাথে তাদের আন্দোলনের গুরুত্বটাকে ত্যাগ করে দেওয়ার ফলে তারা আরো অনেক বেশি সংখ্যক মানুষকে খুব দ্রুত তাদের আন্দোলনে পাশে পেয়েছে। একই সাথে 2018 সালের নির্বাচনের আগের পরিস্থিতির তুলনায় 2024 সালের নির্বাচনের পরে আওয়ামী লীগ সরকারের আত্মবিশ্বাস ও দমনপীড়ন অনেকটাই বেশি হওয়ার বাস্তবতাও কোটা সংস্কার আন্দোলনকে এক পর্যায়ে রাজনৈতিক করে তোলে। তবে যে মেটিকুলাস প্ল্যান বা পরিকল্পনার কথা বলা হয়, সেটা শুরুতেই কতটা ছিল? দুটি সত্য। এটা অভ্যুত্থান স্বতঃস্ফূর্ত একটা দৈব ঘটনা হিসেবেও আপনি এটাকে দেখতে পারেন। আবার এর পিছনে দীর্ঘ এটার একটা প্রস্তুতি আছে। কিন্তু আন্দোলন যখন শুরু হয়, আমরা কোটা সংস্কার আন্দোলন হিসেবেই শুরু করেছি। কিন্তু আমরা ক্যাম্পাসে দীর্ঘ সময় ধরে রাজনীতি করেছি, আমরা পড়াশোনা করেছি, পাঠচক্র করেছি,
ফলে ফ্যাসিবাদ বিরোধী চেতনা আমাদের মধ্যে ছিল। যখনই সিচুয়েশন পরিস্থিতি পরিবর্তিত হয়েছে তার সাথে সাথে আমরা খাপ খেয়ে আন্দোলনটাকে একদিকে নিয়ে যেতে পেরেছি। আন্দোলন অবরোধ বাড়তে থাকলেও প্রাথমিক পর্যায়ে তৎকালীন সরকার আদালতের দিকে বিষয়টি ঠেলে দেয়, আবার সরকারের দিক থেকে বিভিন্ন মন্তব্য ক্ষোভ বাড়িয়ে তোলে। এই আন্দোলনের সাথে যারা যুক্ত হন তার মাঝে একটা অংশ ছিল শিক্ষক নেটওয়ার্ক। আমরা আসলে 18তেও নেমেছি কোটা সংস্কারে, সড়ক আন্দোলনে। 18তে কোটা বাতিল হয়ে যাওয়ার পরে আমরা সেই বিবৃতিটা দিয়েছিলাম যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য আলাদা ব্যবস্থা থাকতে হবে। একদম কোটা বাতিল করে দেওয়ার পক্ষে আমরা কখনো ছিলাম না। এই কারণে আমরা প্রথম দিকে এটার মধ্যে যুক্ত হইনি, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও আমরা ছিলাম না। কিন্তু যখন গিয়ে শিক্ষার্থীরা মানে মার খেতে শুরু করলো 15 তারিখ, মানে 15ই জুলাই, 16ই জুলাই, এরপরে আসলে আমাদের পেছনে হাঁটার কোনো রাস্তা ছিল না। তো আমাদের তখন মনে হয়েছে যে আমাদের শিক্ষার্থীদেরকে মেরে ফেলা হচ্ছে আর আমরা এটার বিরুদ্ধে কিছু বলবো না, এটা হতে পারে না। আন্দোলনে সংগঠিত হওয়ার ক্ষেত্রে অতীতের অভ্যুত্থান ও বিভিন্ন আন্দোলনের বিশ্লেষণ নিয়ে আলোচনা কাজে আসার কথা জানান নাহিদ ইসলাম। আর জুলাই মাসের ঘটনা প্রবাহ থেকেই এক পর্যায়ে পতন হয় 1.5 দশকের আওয়ামী লীগ শাসনের। এর পরবর্তী সময়ে বিভাজন, সমালোচনার বিভিন্ন দিক থাকলেও জুলাইয়ের ঘটনা প্রবাহ যে বাংলাদেশের জন্য মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা অধ্যায় ছিল তাতে কোনো সন্দেহ নেই। অর্চিয়া তন্দ্রিলা, বিবিসি বাংলা। বাংলাদেশ টার্নিং এর পরবর্তী পর্বগুলোতেও জুলাই আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে ধারাবাহিক প্রতিবেদন থাকবে। এখন আমাদের সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইদ ফেরদৌস। সাইদ ফেরদৌস, আপনাকে স্বাগত। কোটা সংস্কার আন্দোলনের একেবারে শুরুর দিকের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে এটি কয়েকদিনের মাথায় সরকার বিরোধী আন্দোলনে রূপ নিতে পারে তেমন আলামত ছিল বলে আপনার মনে হয় কিনা? একদম প্রথম মুহূর্তে যদি বলি, শুরুর সময় যদি বলি, না সেরকম কিছু মনে হয়নি। কিন্তু খুব বেশিক্ষণ লাগেওনি, কেননা আওয়ামী সরকার সম্ভবত দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে থাকতে তারা প্রায় অন্ধ হয়ে গেছিলেন। তাদের দেখবার সামর্থ্য ছিল না যে কতটা জনরোষ তাদের বিরুদ্ধে সঞ্চিত হয়েছে, পুঞ্জীভূত হয়েছে, এবং যে কোনো মুহূর্তে যে একটা আগ্নেয়গিরির মতো একটা মানে উদ্গীরণ ঘটতে পারে এটা তাদের ধারণাতেও হয়তো ছিল না। যেদিন আমার মনে আছে জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন রাত্রে মিছিল বের হলো 15ই জুলাই, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বের হলো, ওই দিন রাতে আমরা খবর পেতে থাকলাম যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। তো ওই দিন রাতে আমরা খবর পেতে থাকলাম যে ক্যাম্পাসে বাইরের থেকে লোকজন আসছে, ছাত্রলীগ ট্রাকে করে লোকজন নিয়ে আসছে এবং নিয়ে এসে হামলা, এবং রাত ভরে আমরা হামলার খবর পেলাম। ভোর রাত আমরা প্রায় নির্ঘুম রাত জেগে আছি। পরদিন সকালে উঠে আমরা ক্যাম্পাসে গেলাম। তো এই যে আসলে আন্দোলনটা যে সরকারের বিরুদ্ধে ঘুরে গেল, এটার একটা সিংহভাগ কৃতিত্ব দিতে হবে ছাত্রলীগকে এবং সরকারের নীতি নির্ধারকদেরকে। তারা যে রাস্তায়, পুরনো রাস্তায় দমন পীড়ন করে এটাকে ঠান্ডা করার ব্যাপার নেন, এবং তখন থেকে আসলে ঘুরলো। নানান রকম অস্থিরতার ব্যাপারও ছিল, সাধারণ মানুষের মধ্যে নানান জায়গা থেকে ক্ষোভও তৈরি হয়েছে। আমি সেটা বলছিলাম, সেটা তো লম্বা পরিপ্রেক্ষিত, তাই না? সেটা আসলে অনেক দিন ধরে, 15 বছর ধরে কোনো কিছুতেই কোনো কিছু বলা যাচ্ছিল না। কোনো কিছুতে কোনো কিছু বললে সরকার চাতুরির আশ্রয় নেন, হ্যাঁ, সাবসাইড করেন, কিন্তু সত্যিকার অর্থে সমস্যার সাথে এনগেজ করেন না, মানুষের দাবি দাওয়া আকাঙ্ক্ষার সাথে এনগেজ করেন না। তারা হয় দমন পীড়ন করেন অথবা চাতুরি করে এটাকে ধামাচাপা দেন। এখন অধ্যাপক সাইদ ফেরদৌস, সেই সময়টার দিকে চোখ রেখে পরবর্তীতে অভ্যুত্থানে কার ভূমিকা কতটা, কিংবা আলোচনার ধরন দেখে হয়তো বলা যেতে পারে কার মালিকানা কতটা, তা নিয়ে বিস্তর তর্ক দেখা গেছে। এই তর্কটাকে আপনি কিভাবে দেখেন? একদিকে এই তর্ক ওঠার কথা, কিন্তু আরেকদিকে এই তর্ক ওঠার জন্য ইটস টু আর্লি। আমার সেটা মনে মানে যখন উঠেছে, এখন আর টু আর্লি বলবো না, এখন দিন গড়িয়ে যাচ্ছে, নির্বাচনের ডঙ্কা বেজে উঠেছে, নির্বাচনের সময় সবাই সবার আখের গোছাতে ব্যস্ত, ফলে এই হিস্সার ভাগাভাগিটা, এই হিস্সার প্রসঙ্গটা এখন সামনে চলে আসবে, ভাগাভাগির প্রশ্নটা সামনে চলে আসবে। কিন্তু আমার মনে হয়েছে আগস্টের পর মুহূর্ত থেকে কে কার কৃতিত্ব, কে এক দফা ঘোষণা করলো, কবে এক দফা ঘোষিত হলো, এটা কি অমুকের কৃতিত্ব নাকি তমুকের কৃতিত্ব, এই টানা হেঁচা খুব দ্রুতই শুরু হয়েছিল, যখন কিনা আমাদের একটা প্রয়োজন ছিল জাতীয় ঐক্যের। যেই রকম ঐক্য স্বৈরাচারের বিরুদ্ধে তৈরি হয়েছিল অ্যাক্রস দ্য কান্ট্রি, সেই ঐক্যটা যেন ভেঙে গেল, খুব দ্রুতই ভেঙে গেল, এবং খুব দ্রুতই যেন সবাই যার যার স্বার্থে এবং যার যার কৃতিত্ব ভাগ আদায় করে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল। দ্যাট ওয়াজ টু আর্লি। আচ্ছা, কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনের 1 বছর হতে চলল, আর এই সময়ে জুলাই আন্দোলনে নিহতদের পরিবার এবং আহতদের জন্য এককালীন ও মাসিক ভাতা কিংবা পরিবারের সদস্যদের চাকরিতে অগ্রাধিকারের মতো বিষয়
বেশ কিছু পদক্ষেপ সরকার নিয়েছে, যা নিয়ে আবার দেখা গেছে নানা আলোচনা সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, আবারও কি তাহলে কোটা তৈরি হচ্ছে? তানহা তাসনিমের প্রতিবেদন। গত বছর জুলাই আন্দোলনের সময় আহত হন আরিয়ান আহমেদ। সরকারি গেজেটে গ শ্রেণীভুক্ত আহত হিসেবে উঠেছে তার নাম। সেই হিসেবে এককালীন 1 লাখ এবং মাসিক 10,000 টাকা করে ভাতা পাবেন তিনি। একইভাবে জুলাইয়ে অংশ নেয়া ক ও খ শ্রেণীভুক্ত আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের জন্য ক্যাটাগরি অনুযায়ী মাসিক ও এককালীন ভাতা ব্যবস্থা করা হয়েছে। তাদের পুনর্বাসনের জন্য বিনা খরচে চিকিৎসার সুবিধা, সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার এবং কর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। দেয়া হয়েছে বাড়তি কর ছাড় ও নেওয়া হচ্ছে ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ। তবে পুনর্বাসনের জন্য সরকারের নেওয়া এসব উদ্যোগ নিয়ে দেখা গেছে নানা ধরনের বিতর্ক। বিশেষ করে কোটা বিলোপের যে আন্দোলন থেকে সবকিছুর সূত্রপাত, সেখান থেকেই নতুন করে কোটা চালু হচ্ছে কিনা উঠছে এমন প্রশ্ন। সরকারের চিকিৎসার বিষয়ে সবসময় হচ্ছে যে যারা জুলাই যোদ্ধা বা হচ্ছে যারা জুলাই বিপ্লবী ছিল ওদের বিষয়ে চিকিৎসার বিষয়ে সবসময় অ্যাক্টিভিটি থাকা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যেটা চাকরির ক্ষেত্রে, আমার মনে হয় চাকরির ক্ষেত্রে যোগ্যতার উপরে নির্ভর করে হচ্ছে যে তাদেরকে চাকরি দেওয়া হবে। যে কোটা সিস্টেম চালু করা হচ্ছে বা বলতেছে, এগুলা টোটালি বন্ধ রাখা উচিত। বা যেটা আমরা কোটার জন্য হচ্ছে যে অনেক যুদ্ধ করলাম, সেই কোটাই যাতে আবার চালু না হয় আর কি। গত বছরের জুলাই আগস্টে প্রায় 20 দিনে 834 জন নিহত এবং অতি গুরুতর, গুরুতর এবং আহত এই 3 ক্যাটাগরিতে 12,043 জনের তালিকা তৈরি করেছে সরকার। আন্দোলনের নিহতদের জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করা হয়েছে। পুনর্বাসনের সব সুযোগ সুবিধাই পাবেন তারা। তবে ঢালাওভাবে তালিকার সবাইকে সুযোগ সুবিধা দেওয়ার বিষয়টির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়া সীমা আক্তার। যারা হচ্ছে শহীদ হয়েছেন, তাদের পরিবারের একটা ক্ষতি হয়েছে, তাদের একটা পুনর্বাসন দরকার। এই শহীদদের পুনর্বাসন এবং হচ্ছে আহতদের সুচিকিৎসা এখন পর্যন্ত সুনিশ্চিত হয় নাই। আপনারা দেখেছেন যে মানে আহত লীগ, তারপর হচ্ছে সিন্ডিকেট, অনেকে আহত না হয়েও হচ্ছে এই আহত লিস্টে অলরেডি চলে আসছে। তো এইগুলো হচ্ছে বিষয় যে এটা খুব দ্রুতই কোটার মতো একটা মানে বিষয়ে চলে আসতে পারে, এটাই আমার ভয়। এর আগে গত ফেব্রুয়ারিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ 5% কোটার সঙ্গে জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারের সদস্যদের যুক্ত করে এক আদেশ জারি করা হয়। পরে ব্যাপক সমালোচনার মুখে সেই আদেশ বাতিল করে কেবল 2025 সালের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়। তবে আহত ও নিহতদের পরিবারের জন্য নেওয়া এসব উদ্যোগকে কোটা বলতে নারাজ জুলাই আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। যারা এই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে, আহত হয়েছে, তারা, তাদের পরিবার, তারা আহত রাজারা, তাদের ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা, যে পঙ্গু হয়েছে, যে অন্ধ হয়েছে, যার হচ্ছে মানে আর্থিক উপার্জনকারী একমাত্র ব্যক্তি মারা গিয়েছেন, সে পরিবারটা কিভাবে চলবে? তার আর্থিক নিরাপত্তাটা কি? এটা তো রাষ্ট্রকে দেখতে হবে, যেটা তো আমাদের সবার দায়িত্ব। বলে এইটা আমি কোটা সিস্টেম হিসেবে দেখি না। বিষয়টিকে আবার কিছুটা ভিন্নভাবে দেখছেন কোটা বিরোধী আন্দোলনের আরেক পরিচিত মুখ উমামা ফাতেমা। আন্দোলনের পর থেকেই নিহতদের পরিবার ও আহতদের নিয়ে কাজ করছেন তিনি। আমরা যদি সক্ষমতা বৃদ্ধির জায়গা থেকে দেখি, সরকার কিন্তু সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ওই ধরনের উদ্যোগ এখনো পর্যন্ত নেয়নি। গভর্নমেন্ট খুবই জিনিসটা সারফেস লেভেলে ডিল করার চেষ্টা করে, এবং এভাবে সারফেস লেভেলে ডিল করার চেষ্টা করলে তো আপনি অ্যাকচুয়ালি সাধারণ জনগণের থেকে শহীদ পরিবারগুলোকে বিচ্ছিন্ন করে ফেলবেন। অবশ্যই আমরা মনে করি যে পুনর্বাসন হওয়াটা জরুরি, অত্যন্ত জরুরি। চাকরি বাকরি এবং শিক্ষার নিশ্চিত করা এটা অত্যন্ত জরুরি, কিন্তু কোন পদ্ধতিতে সরকার করছে এটা অবশ্যই ভাববার বিষয়। জুলাই আন্দোলনে নিহত ও আহতদের তালিকা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের দেয়া হয়েছে আলাদা পরিচয়পত্র, কিন্তু এরই মধ্যে ভুয়া জুলাই যোদ্ধা পরিচয়ে সেসব সুযোগ সুবিধা নেয়া এবং আহতদের হাসপাতাল দখলের খবর এসেছে গণমাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, যথাযথভাবে পুনর্বাসন না করে ঢালাওভাবে সুযোগ সুবিধা দেয়া হলে তা মুক্তিযোদ্ধা কোটার মতোই অপব্যবহারের সুযোগ তৈরি হবে। আমরা বলি 71 সালে 30 লাখ লোক মারা গেছে, তাদের স্বজনদের জন্য আমরা কি করেছি? এরপরে যে গত 50 বছর ধরে নানান গণতান্ত্রিক আন্দোলনে অনেকেই তো নিহত হয়েছে, তাদের পরিবারের কোনো খোঁজ আছে? তো সুতরাং আমরা যারা অতীতটাকে অস্বীকার করে শুধু জুলাই নিয়ে পড়ে আছে, তারা এটা নিয়ে বাড়াবাড়ি করতে হবে। সরকারের দায়িত্ব তো সব নাগরিকদের উপর, গুটি কয়েক লোকের জন্য তো না। তো সেটা এক জিনিস, কিন্তু ওই যে আবার কোটা ভিত্তিতে চাকরি দেওয়া,
ভাতা দেওয়া, এইটার তো কোনো মানে এগুলো তো হচ্ছে আবার সেই আগের পথেই ফিরে যাওয়া। 2025-26 অর্থ বছরের বাজেটে জুলাইয়ে নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের জন্য 405 কোটি 20 লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর আগের অর্থ বছরে এই বরাদ্দ ছিল 232 কোটি 60 লাখ টাকা। এই ধরনের পদক্ষেপ কি ভবিষ্যতে নতুন কোনো কোটা বা বৈষম্যের রূপ নিতে পারে? না, এটার সংখ্যা তো খুবই কম। আমি আপনাদেরকে বললাম এগুলি অ্যাবজর্ব হয়ে যাবে। এটা কোটা নিয়ে লিঙ্গারিং এর কোনো নাই। এটার বিষয়টা হচ্ছে শহীদ পর্যন্ত, আহত পর্যন্ত, এটা তাদের আর এরপরে আর এটা যাবে না। মুক্তিযোদ্ধার সন্তান, এমনকি গত সরকার এটা নাতিপুতি পর্যন্ত নিয়ে গেছে। তো যেটা চ্যালেঞ্জ হয়েছে সব মানুষের কাছ থেকে, সমাজের কাছ থেকে, এটা সেরকম নয়। বিশ্লেষকরা বলছেন সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণে আন্দোলন হলেও গুটি কয়েক মানুষকে আলাদাভাবে সুযোগ সুবিধা দেওয়ার কারণে সুবিধাভোগী শ্রেণী তৈরি হবার যেমন সুযোগ আছে, তেমনি মুক্তিযোদ্ধা কোটার মতোই হতে পারে জুলাইয়ের রাজনীতিকরণও। তানহা তাসনিম, বিবিসি বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইদ ফেরদৌস। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের পরিবার বা আহতদের জন্য কোটা এবং সুযোগ সুবিধা নিয়ে যে পক্ষে বিপক্ষে আলোচনা, এ ব্যাপারে আপনার বিশ্লেষণ কি? একটা কথা তো ঠিক যে মুক্তিযুদ্ধ কোটার যে আগে চল ছিল সেটা নিয়ে অপব্যবহার হয়েছিল বলেই তো জনমনে সেটা নিয়ে আপত্তি হয়েছিল। মুক্তিযুদ্ধ আমাদের সবার প্রাণের, আমাদের সবার খুব কাছের ব্যাপার এবং আমরা কেউই মুক্তিযুদ্ধের বিরোধী হিসেবে নিজেদেরকে দেখি না। কিন্তু তাহলে মুক্তিযুদ্ধের কোটা নিয়ে কেন এত বড় আপত্তি হলো? কারণ এই ক্ষেত্রে কি তেমন সুযোগ আপনি দেখেন? এক্স্যাক্টলি, আমার প্রবণতা দেখেন। এটা নির্ভর করে হচ্ছে সরকার কিভাবে পুরো ব্যাপারটা ম্যানেজ করছে। প্রথমত আপনি দেখেন যে আহতরা সুচিকিৎসা পায়নি, জুলাই ফাউন্ডেশন ঠিক মতো কাজ করতে পারেনি, নিহতদের পরিবার যে ক্ষতিপূরণ পাবে সেই বন্টন ঠিক মতো হয় নাই। এই যে মিসম্যানেজমেন্টটা শুরু হয়েছে, এখান থেকেই হচ্ছে আশঙ্কা। ফলে এটা যদি, যেটা উপদেষ্টা শেষে বললেন সেটা বরং অ্যাসিওরিং যে যদি এটা খুব সুনির্দিষ্টভাবে আমরা চিহ্নিত করি যে এই কজন, এই যে ক ক্যাটাগরি, খ ক্যাটাগরি, গ ক্যাটাগরি, এরা হচ্ছে এই ক্যাটাগরি আহত, এরা সুনির্দিষ্টভাবে এই পাবে, তাদের সন্তান, তাদের নাতিপুতি পর্যন্ত ব্যাপারটা যাবে না। এটা যদি আমরা জানি, যেটা উপদেষ্টা বললেন, তাহলে তো এটা খুব পরিষ্কার। কিন্তু মুশকিল হচ্ছে যে এই আশঙ্কাগুলো তৈরি হয়, এই তালিকার মধ্যে ইতিমধ্যেই ভুল ভ্রান্তি, প্রতারণা ইত্যাদি ইত্যাদি ঘটে গেছে, মিসম্যানেজমেন্ট ঘটে গেছে। প্রকৃত আহতরা হয়তো সুচিকিৎসা পায় নাই, প্রকৃত আহতরা হয়তো তালিকার মধ্যে আসে নাই, এমন লোক তালিকায় ঢুকে গেছে যে কিনা আহতই না। তো এইটা একটা আশঙ্কা তৈরি করে। কিন্তু এটাও সত্য যে ওই যে যেই কথাটা বলছিলেন প্রতিবেদনের মধ্যে, সেটা হচ্ছে যে কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আবার কি কোটা আসছে কিনা। এখানে আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই, যেটা সামিনা লুৎফা আসলে একটু আগে প্রথম প্রতিবেদনটার সময় বলছিলেন, যে দেখুন আমরা সার্বিকভাবে কখনোই কোটার বিরোধিতা করি না, কারণ প্রত্যেকটা সমাজে পজিটিভ ডিসক্রিমিনেশন বলে একটা ব্যাপার আছে। যে জনগোষ্ঠী সমাজের পিছিয়ে থাকা, তাদের জন্য আপনার ন্যূনতম একটা কোটার সুবিধা থাকাই উচিত। ফলে কোটা সংস্কারের দাবি যখন উঠেছিল, একদিকে যেমন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের কথা উঠেছিল, আরেকদিকে কিন্তু তেমন এই কথা উঠেছিল যে এটা সংস্কার, এটা বাতিল তারা চায় নাই। এমনকি আন্দোলনকারীরা বলেছে আমরা সংস্কার চাই। বাতিল চেয়েছেন রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী, এটা তার স্টানবাজি। তো এইটা, সেটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু যেটি গবেষক মহিউদ্দিন আহমদ বলছেন যে এই আগে বিভিন্ন সময় রাজনৈতিক আন্দোলন হয়েছে, তাতে কেউ না কেউ আহত হয়েছেন, প্রাণ দিয়েছেন। ফলে ধারাবাহিকভাবে প্রত্যেকটা রাজনৈতিক আন্দোলন এবং তার পরবর্তীতে যেই সরকার বা যারা সুবিধাভোগী হিসেবে সামনে আসবেন, সুবিধাভোগী বলাটা হয়তো ঠিক হচ্ছে না, তার উত্তরাধিকার হিসেবে যারা আসবেন ক্ষমতায়, তাদের কাছ থেকে সেই যারা আন্দোলনে তাদের ত্যাগ করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের বাড়তি সুবিধা পাওয়ার একটা প্রবণতা তৈরি হয়ে যাবে না? এটাকে এইভাবে মানে আমি সবিনয়ে জনাব মহিউদ্দিনের সাথে ডিফার করবো। এইখানে একটা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান, আমরা 90ও দেখেছি, কিন্তু 24-এর গণ অভ্যুত্থান বাংলাদেশে 69 আমরা দেখি নাই, 71 আমি তখন আমার মার করেছিলাম। তো 24 আমাদের দেখা সবচাইতে বড় অভ্যুত্থান, এবং সেখানে যে পরিমাণ রক্তপাত হয়েছে, যেভাবে আমাদের চোখের সামনে মানুষজনকে মারা হয়েছে, গুলি করা হয়েছে, একদম আহত করার লক্ষ্য নিয়ে কিংবা অন্ধ করে দেওয়ার লক্ষ্য নিয়ে টার্গেট করে যেভাবে গুলি করা হয়েছে, স্নাইপার ব্যবহার হয়েছে, সেইখানে আমি বলছি না সুবিধাভোগী কথাটা এখানে খুবই অবজেকশনেবল আমি মনে করি। বলছি যে সেই প্রবণতা যেটা হয়তো সবচেয়ে বড় পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন এবং নজিরবিহীন ঘটনা। ফলে আমি মহিউদ্দিন সাহেবের সাথে ওইটুকুই ডিফার করব যে এইটা অন্যান্য আন্দোলনের সাথে গুলিয়ে ফেলে তার তল্পিবাহক বা তার
সুবিধাভোগী এভাবে না দেখে এই আন্দোলনে যারা কন্ট্রিবিউট করেছিল তারা একটা জগদ্দল পাথরকে নাড়িয়েছিল, যেটা নাড়ানোর অপেক্ষায় বাংলাদেশের মানুষ বসেছিল। ফলে তাদের যেন যে পরিবারগুলো ভুক্তভোগী তারা যেন তারা যেন ক্ষতিপূরণ পায়, পুনর্বাসন পায়, তাদের যেন আর্থিক সক্ষমতা তৈরি করে দেওয়া হয় এবং প্রয়োজনে যেন ন্যূনতম পজিটিভ ডিসক্রিমিনেশনের সুযোগ তারা পায়, এইটুকুই আমি চাইবো। আচ্ছা, কুমিল্লা জেলার মুরাদনগরের একটি গ্রামে একজন নারীকে ধর্ষণের অভিযোগ এবং পরে আরো নির্যাতন শেষে ধারণ করা ভিডিও ছড়িয়ে পড়ার পর তোলপাড় দেখা দেয় বাংলাদেশে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।